মামা টিএসসি যাবেন? যাবো, 20 টাকা ভাড়া। রিকশাওয়ালা উদাস ভঙ্গিতে তাকিয়ে বলল। 10 টাকা না এখান থেকে? রিকশাওয়ালার মুখে এবার বিরক্তির ছাপ ফুটে উঠল। রূপন্তী পাশ থেকে ওকে কনুই দিয়ে গুঁতো মেরে বলল। বাদ দে তো বিনিতা, ওর তাড়াতাড়ি। বিনিতা বিরস মুখে ব্যাগের ফিতে টেনে রিকশা উঠে বসল। সবাই এত বেশি ভাড়া চায়, শহরটা দিন দিন অসহ্য হয়ে যাচ্ছে। রূপন্তী হাসতে হাসতে বলল। তোর এই তর কষাকষির স্বভাবটা আর গেল না বিনু। বিনিতা চোখ ছোট করে তাকালো ওর দিকে। স্বভাব যাবে কিভাবে, যেখানে যা খুশি দাম হাঁকে? একটু দরদাম না করলে কি চলে? বিনিতার গলায় অভিমান, যেন এই পুরো শহর শুধু ওকে ঠকাতে চায়। কথা বলতে বলতে ওদের রিকশা বাংলা একাডেমির সামনের রাস্তাটা পার হয়ে টিএসসির দিকে চলছে। বাংলা একাডেমিতে একটা অনুষ্ঠান ছিল আজ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের। ঢাকার স্কুলগুলোতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচি সেরা পাঠকদের পুরস্কার বিতরণের অনুষ্ঠান। বিনিতা রূপন্তী ইউনিভার্সিটি ক্লাসের পাশাপাশি পার্ট টাইম হিসেবে প্রতি সপ্তাহে দুটো স্কুলে বিশ্ব সাহিত্য কেন্দ্রে বই দেওয়া নেওয়ার কাজটা করে। অনুষ্ঠান উপলক্ষে আজ ওরা দুজনেই শাড়ি পরেছে। বিনিতা পরেছে হালকা বেগুনি রঙের একটা জামদানি, রূপন্তী পরেছে আসমানি রঙের একই রকম ডিজাইনের সাদা ব্লাউজ দুজনের, হাতে সাদা কাচের চুড়ি। বিনিতার কপালে ছোট্ট টিপ, প্রায় কোমল শুতে যাওয়া চুলগুলো বেনি করে রাখা, আর রূপন্তীর চুলগুলো বাঁধা খোপায়। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে ওরা টং দোকানের দিকে এগোলো। দুটো মালাই চা অর্ডার করে কাঠের বেঞ্চিতে বসলো দুজন। আজকের প্রোগ্রামটা শেষ হতে একটু বেশি দেরি হয়ে গেছে না? হ্যাঁ, সন্ধ্যা হয়ে যাচ্ছে। চা চলে এসেছেন, নে তাড়াতাড়ি ফিরতে হবে। শেষ হেমন্তের বেলা তখন প্রায় শেষের পথে। গোধূলির আলো ছড়িয়ে পড়েছে টিএসসির ইটের দেয়ালে, শুকনো পাতায়, টং দোকানের বেঞ্চে, পুরনো কাঠে। হালকা শীতের বাতাসে উড়ে বেড়াচ্ছে এক টুকরো বিষাদ মাখা সোনালি আলো। গোধূলির আলো ছায়ায় বেগুনি রঙের শাড়ি পরিহিত কাজল চোখের খুবই সাধারণ মেয়েটি তাকে মুগ্ধ চোখে দেখছে একটু দূরে দাঁড়িয়ে থাকা এক মানব। সেদিকে তার কোনো খেয়াল নেই, সে ব্যস্ত গরম চায়ে ফু দিতে। টেস্টি চায়ের দোকানে এমন সন্ধ্যা সে মানব কতবার দেখেছে। ঘন কালো চা, টং দোকানে কাঠের বেঞ্চ, পাশের টেবিলে বিকেল গড়িয়ে রাত নেমে আসলো, তর্কে ব্যস্ত দু তিনজন। শীত শীত বাতাসের সাথে ভেসে আসা পুরোনো গানের সুর, সবই তার বড্ড চেনা। কিন্তু আজ সন্ধ্যাটার মাঝে যেন অদ্ভুত কিছু একটা আছে। বেগুনি শাড়ি পরিহিত মেয়েটা দুই হাতে চায়ের কাপ ধরে আছে। ধোঁয়া উঠছে কাপ থেকে, সে বারবার ফু দিয়ে সরিয়ে নিচ্ছে ধোঁয়াগুলো। চায়ের কাপে ফু দিতে দিতেই বান্ধবীর সঙ্গে কি একটা নিয়ে হাসলো। ঠোঁটের কোণে চঞ্চল একটা ভঙ্গি ফুটে উঠলো, আবার মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল তা। কি সাধারণ একটা দৃশ্য, অথচ ঠিক যেন ততটাই অসাধারণ ঠেকলো সেই মানবের নিকট। সন্ধ্যার আলো এসে মিশেছে মায়াবী মুখটায়, চুলগুলো বিননিতে বাঁধা, কপালে ছোট্ট একটা টিপ, চোখের কাজল সন্ধ্যার আলোয় আরো গাঢ় দেখাচ্ছে। আর ঠোঁটের কোণে লেগে থাকা ওই মিষ্টি হাসিটা কেন এত সাধারণ কিছুও হঠাৎ করে এত অসাধারণ লাগছে। একজোড়া চোখ তাকিয়ে আছে নিবিষ্ট ভাবে। বুঝতে পারছে তাকিয়ে থাকাটা ঠিক হচ্ছে না, কিন্তু দৃষ্টি সরিয়েও নিতে পারছে না। মেয়েটির কোনো হুঁশ নেই, সে তো গল্পে মশগুল বান্ধবীর সাথে। শফিন, চল উঠি এবার। অর্ণব চায়ের কাপ নামিয়ে রাখলো। সন্ধ্যার আকাশ গাঢ় হয়ে আসছে, শীতের মৃদুগন্ধ বাতাস বইতে শুরু করেছে চারপাশে। দোস্ত চল, আরেক কাপ চা খাই। শাফিন অন্যমনস্ক ভঙ্গিতে বলল কথাটা, ওর চোখ তখন অন্য একদিকে আটকে আছে। অর্ণব ভ্রু কুঁচকে তাকিয়ে রইল ওর দিকে। ইতিমধ্যে দুজনে 2 কাপ করে চা শেষ করে ফেলেছে। শাফিন অর্ণবের সন্দেহজনক দৃষ্টি দেখে ভড়কালো, ক্যাবলাকান্ত মার্কা হাসি দিয়ে বলল। না থাক, চল যাই। অর্ণবের ভ্রু এবার আরো কুঁচকে গেল। ব্যাপার কি তোর বলতো? কোথাও গন্ডগোল আছে মনে হচ্ছে। এহেম, কই না তো। শাফিন গলা খাগাড়ি দিল, কিন্তু ঠোঁটের কোণে হাসিটা ঠিক লুকোতে পারলো না। অর্ণব এবার 2 হাত পকেটে ঢুকিয়ে কপালে ভাঁজ ফেলে একটু ঝুঁকে তাকালো ওর দিকে। বল বল, বলে ফেল, পরে তো সে বলবি। শাফিন আবারও কাশি দিয়ে গলা পরিষ্কার করলো, তারপর খুব ধীরে মাথাটা একটু কাত করলো একদিকে। এইদিকে দেখ, আকাশি রঙের শাড়ি পরেছে যে মেয়েটা,
মেয়েটাকে দেখে মনে হচ্ছে যেন এক টুকরো আকাশ। অর্ণব চোখ সরিয়ে তাকালো সেদিকে, তারপর নিঃশব্দে মাথা ঝাঁকালো। আচ্ছা, এই ব্যাপার, বুঝলাম। তারপর খুব স্বাভাবিকভাবে বলল, তো কালকে যেটা ভাইবে আছে সে কথা মনে আছে তো? সাফিনের মুখ একেবারে ভোঁতা হয়ে গেল হঠাৎ করেই। কিসের মধ্যে কি রে ভাই? উফ, আনরোমান্টিক কোথাকার। অর্ণবের মুখে কোনো ভাবান্ত হলো না। হাত দুটো পকেটে গুঁজে ও তাকিয়ে রইল সাফিনের দিকে। সাফিন এবার ধৈর্য হারিয়ে মুখটা কাঁদো কাঁদো করে বলল, কোথায় তুই? মেয়েটার সাথে কথা বলার একটা ব্যবস্থা করে দিবি, তা না তুই আসো তোমার ভাইবা নিয়ে। দেখ, অর্ণব হেসে ওর কাঁধে একটা চাপড় দিয়ে, আকাশ বাতাসের সাথে পরে কথা বলিস, চল এখন, এক কাতা পড়া বাকি। সাফিন অসহায় মুখে তার ভালোবাসার এক টুকরো আকাশের দিকে শেষবারের মতো তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এমন বন্ধু কে চায়? হা। অর্ণব নির্লিপ্ত মুখে বিল মিটিয়ে হাঁটা ধরল সামনের দিকে। চায়ের বিল মিটিয়ে অর্ণব আর সাফিন যখন বের হচ্ছে, বিনিতারাও তখন বের হচ্ছে। সন্ধ্যা হয়ে আসছে। সন্ধ্যার আগে হলে ফিরতে হবে, কিন্তু আশেপাশে কোনো রিকশাই দেখা যাচ্ছে না। দূরে একটা রিকশা দেখতে পেয়ে বিনিতা হাতের ইশারায় ডাকলো। ঠিক তখনই অর্ণব ওই একই রিকশাকে ডেকেছে। রিকশা কাছে আসতেই রিকশাওয়ালা বলল, দুজনেই তো ডাকলেন, এখন কে যাবেন বলেন? বিনিতারা দেখলো ছেলে দুটোকে, ওদের থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আছে। কিছু না বলে ওরা সামনের দিকে হাঁটতে শুরু করলো। তখনই পেছন থেকে শুনতে পেল একটা রাশভারী কণ্ঠস্বর। তারপর রিকশাওয়ালার উদ্দেশ্যে বলল। বিনিতা পিছন ফিরে দেখলো, যে ছেলেটা রিকশা ডেকেছিল সেই ছেলেটাই বলছে। রিকশা ততক্ষণে ওদের সামনে এসে দাঁড়িয়েছে। সুফিয়া কামাল হল যাব। সারি সামনে রিকশায় উঠে বসলো ওরা। রিকশা চলতে শুরু করলো কবি সুফিয়া কামাল হলের উদ্দেশ্যে। অর্ণব, ওরা মনে হয় সুফিয়া কামাল হলে থাকে। সাফিনের চোখে একটুখানি আশার আলো ফুটলো যেন, তবে পর মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল তা। অর্ণব ওর কথা একটুও মনোযোগ না দিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, হবে হয়তো, চল যাই, অনেক পড়া বাকি। অর্ণব ও সাফিন দুজনেই ঢাকা মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করছে। প্রায় শেষের দিকে। মেডিকেল কলেজের পাশেই একই সাথে থাকে দুই বন্ধু। পরদিন অর্ণব নীলক্ষেত গিয়েছিল দরকারি একটা বই কিনতে। তখন হঠাৎই ওর দেখা হয়ে গেল বিনিতাদের সাথে। বিনিতা প্রথমে চিনতে না পারলেও রূপন্তী চিনে ফেললো প্রথমবারেই। কেমন আছেন ভাইয়া? কালকে আপনার সাথেই দেখা হয়েছিল না? অর্ণব সৌজন্যতামূলক হাসলো। হ্যাঁ, আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। বই কিনতে এসেছেন? হেসে জিজ্ঞেস করলো রূপন্তী। হ্যাঁ, মেডিকেলের একটা বই কিনতে এসছে। আপনারা? রূপন্তী বিনিতার দিকে তাকিয়ে বলল, বিনিতা কিছু উপন্যাসের বই কিনবে। আজকে আমাদের ক্লাস নেই, তাই এই সময়ে আসা। আমার ঘুমানোর ইচ্ছে ছিল, কিন্তু এই বিনিতা জোর করে নিয়ে এসেছে। বিনিতা কোনো দিয়ে একটা গুঁতো দিল বাচাল রূপন্তীকে। সব সময় বেশি কথা বলা মেয়েটার স্বভাব। অপরিচিত ছেলেটার সামনে বান্ধবীর মান সম্মানের দফারফা করতেও দুবার ভাবলো না মেয়েটা। গুঁতো খেয়ে রূপন্তী চুপ করে গেল। বিনিতা কথা বললো এতক্ষণে। আসলে সকাল থেকে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম নীলক্ষেত থেকে ঘুরে আসি, সাথে বইও কেনা হয়ে যাবে। ও, আপনারা কিসে পড়াশোনা করছেন? অর্ণব জিজ্ঞেস করলো। রূপন্তী বলল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষে। ও আচ্ছা, আমার বইটা পেয়ে গেছে। আপনাদের কেনা হয়েছে? অর্ণব ওর কাঙ্ক্ষিত বইটি দোকানদারের দিকে বাড়িয়ে দিল। কি রে বিনিতা, হয়েছে তোর? হ্যাঁ, এই তো হয়ে গেছে মামা, এই বইগুলো নিব। দোকানদার অর্ণব আর বিনিতা দুজনের বই প্যাক করতে শুরু করলো। ওদের দিকে ফিরে তাকিয়ে অর্ণব জিজ্ঞেস করলো, আচ্ছা, তাহলে আমাদের পরিচয় উপলক্ষে এক কাপ চা খাওয়া যাক, কি বলেন মিশ্রপন্থী? নিশ্চয়ই। টি স্টলে 3টা চায়ের অর্ডার দিয়ে অর্ণব খানিকটা দূরে গিয়ে ফোন লাগালো সাফিনের নাম্বারে। শাফিন, কই তুই? আমি তো এখনো হসপিটালেই আছি। এখন ওয়ার্ড শেষ হলো কেবল, বের হব একটু পরেই। তুই কোথায়? আমি নীলক্ষেত এসেছিলাম একটা বই কিনতে। এখানে এসে মিস বিনিতা আর মিস রূপন্তীদের সাথে দেখা হলো। হ্যাঁ, এরা কারা? কি এই, তুই আবার মজা করছিস আমার সাথে? এখন একটা টি স্টলে আছে, আসবি তুই? মানে তুই
মজা করছিস না? ও মাই গড, কি বলিস দোস্ত? তুই আমাকে ছেড়ে আমার ক্রাশের সাথে বসে বসে চা খাচ্ছিস? তুই দাঁড়া, আমি এখনই আসতেছি। কতক্ষণ লাগবে আসতে? বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। তুই দাঁড়া, আমি আসি আগে, তোর খবর আছে। হুমকি দেওয়া স্বরে বলল সাকিন। তারপর ফোন কেটে দ্রুত বের হয়ে পড়লো হাসপাতাল থেকে। আমার ফ্রেন্ড শাফিন। অর্ণব পরিচয় করিয়ে দিল। হ্যালো। সাকিন হাত নাড়লো বিনীতাদের উদ্দেশ্যে। হাই, আমি রূপন্তী। আমি বিনীতা, কেমন আছেন? জি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। রূপন্তী জবাব দিল। আমারও অর্ণবের সাথেই আসার কথা ছিল, হঠাৎ ওয়ার্ডে ডিউটি পড়ে গেল। ওয়ার্ড শেষ করে বের হতে হতে দেরি হয়ে গেছে। আপনাদের সাথে অর্ণবের দেখা হলো কোথায়? ওকে তো কোথাও খুঁজেই পাওয়া যায় না, সারাদিন কাজ করে নিয়ে পড়ে থাকে। একসাথে অনেকগুলো প্রশ্ন করে বসলো সাকিন। আমরা বই কিনতে এসেছিলাম, উনিও বই কিনতে এসেছিলেন। বইয়ের দোকানে দেখা হলো, রূপন্তী ওনাকে প্রথম চিনতে পেরেছে, সেখান থেকেই কথা হলো। বিনীতা বলল। আপনিও কি মেডিকেলে পড়ছেন? হ্যাঁ পড়ছি, মানে আমাদের দুজনেরই ইন্টার্নশিপ শেষের দিকে। আপনারা কিসে পড়ছেন? আমরা ঢাবিতে সেকেন্ড ইয়ারে পড়ছি। নিন, চা চলে এসছে। চা চলে আসতেই অর্ণব বলল এবার। সবাই চা খাওয়া শুরু করলেও বিনীতা চা হাতে নিয়ে বসে আছে, একটু পর পর ফু দিচ্ছে। কি ব্যাপার, আপনি খাচ্ছেন না চা? কোনো সমস্যা? অর্ণব খেয়াল করলো বিনীতা তখন থেকে চায় ফু দিয়েই যাচ্ছে। অর্ণবের প্রশ্ন শুনে বিনীতা তড়িঘড়ি করে বলল। না না, কোনো সমস্যা নেই, আমি আসলে চা একটু ঠান্ডা করে খাই তো, তাই আর কি। আরো গুটি কয়েক কথাবার্তা হলো ওদের মধ্যে। চায়ের আড্ডা শেষে এবার বিদায় নেবার পালা। বিনীতা রূপন্তী অর্ণবদের থেকে বিদায় নিয়ে হলের দিকে রওনা দিল। সাকিনরাও ফিরে গেল বাসার দিকে। অর্ণব, আমার না রূপন্তী মেয়েটাকে খুবই ভালো লেগেছে। এত কথা হলো, কিন্তু দেখছিস নাম্বার নিতে ভুলে গেছি। আবার কিভাবে দেখা হবে? তোর তো কত মেয়েকে ভালো লাগে, এটা নতুন কি? অর্ণব ওর দিকে চোখ ছোট করে তাকালো। সাকিন প্রতিবাদ করতে চাইলো অর্ণবের কথায়। আর না, এবারের ব্যাপারটা আলাদা। তুই বুঝতে পারছিস না, রূপন্তীকে আমার বেশি ভালো লেগেছে। আচ্ছা, বুঝেছি। আরেকদিন দেখা হলে নাম্বার নিয়ে নিস। আরেকদিন দেখা হবে কিভাবে, সেটাই তো বুঝতে পারছি না। সাকিনের গলার হতাশা অর্ণবের গলাটা যেন একটু রহস্যময় শোনালো এবার। দেখা যাক আবারও দেখা হয় কিনা। হল জুড়ে ছুটির দিনের নিস্তব্ধতা, ক্লাস নেই, সবাই বেশিরভাগই ঘুমাচ্ছে। বিনীতা চুপচাপ টেবিলে বসে পড়ছিল। রুমের অন্য দুজন তখনও ঘুমিয়ে, আরেকজন বাইরে গেছে। হঠাৎ করে বিনীতার মনে হলো ও যেন শ্বাস নিতে পারছে না ঠিক মতো। বুকের ভিতরটা কেমন ভারী হয়ে আসছে। কলম ছেড়ে ওর হাত নিজের অজান্তেই চলে গেল গলায়। রিমি আপু বিনীতার রুমে ঢুকছিল সেই সময়। তখনই মেয়েটার চোখ গেল বিনীতার দিকে। বিনীতার মুখ চোখ কেমন ফ্যাকাশে হয়ে উঠেছে। রিমি নামের মেয়েটা তাড়াতাড়ি বিনীতার কাছে এগিয়ে এলো। কি হয়েছে বিনিতা? তোমার কি শরীর খারাপ লাগছে? রিমি আপু কপালে হাত রেখে অনুভব করার চেষ্টা করলো জ্বর আছে কিনা। আপু কেমন যেন নিঃশ্বাস নিতে পারছি না। বিনীতার কণ্ঠ অসহায় শোনালো। রিমি আপু চিন্তিত গলায় জিজ্ঞেস করলো। কি বলছো তুমি? শ্বাসকষ্ট হচ্ছে নাকি? বিনীতা মাথা নাড়লো। ও কথা বলতে পারছে না, বুকের ভেতরটা চেপে আসছে আস্তে আস্তে। একটু দাঁড়াও, আমি রূপন্তীকে ডেকে আনি। রিমি আপু এক মুহূর্ত দেরি না করে ছুটে গেল পাশের রুমে। রূপন্তী তখন অলসভাবে বিছানায় শুয়ে ফোন স্ক্রল করছিল। ও ঘুম থেকে উঠেছে একটু আগেই। রিমি আপু তাড়া দেওয়া গলা শুনেই লাফ দিয়ে উঠলো বিছানা থেকে। রূপন্তী, বিনিতার মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে, তাড়াতাড়ি চলো। কি বলছেন আপু? আসছি। রূপন্তী হতভম্ব গলায় বলল। ও প্রায় দৌড়ে বিনীতার রুমে চলে এলো। বিনীতাকে দেখে ওর বুকের ভেতর ধক করে উঠলো। বিনু, তোর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? বিনীতার কাছে আসতে আসতে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলো রূপন্তী। কেমন দম বন্ধ লাগছে। ক্লান্ত স্বরে বলল বিনীতা। রূপন্তী দ্রুত চিন্তা করলো। দেখি, তুই সোজা হয়ে বস, ভয় পাস না, কিছু হবে না।
রিমি আপু পাশ থেকে বলল, আমি বাতাস করছি রূপন্তী, তুমি ওর সাথে কথা বলো। উত্তেজিত হয়ে গেলে শ্বাসকষ্ট আরো বাড়বে। রূপন্তী বিনিতার পিঠে হাত রাখলো। দেখি, তুই শান্ত হতো আগে, সোজা হয়ে বস। কিছু হয়নি, এখনই ভালো হয়ে যাবে। রূপন্তীর কথায় বিনিতা একটু শান্ত হলো। কয়েক মিনিটের মধ্যে ওর শ্বাসকষ্ট কমতে লাগলো। এখন কেমন লাগছে? স্বস্তির নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করলো রূপন্তী। এখন একটু ভালো লাগছে। তোমার কি আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যা আছে? রিমি আপু জিজ্ঞেস করলো বিনিতাকে। না আপু, কখনো হয়নি। বিল্ডিংয়ের পাশের খালি জায়গায় কেউ কিছু একটা পোড়াচ্ছে। ধোঁয়া থেকে বোধহয় সমস্যা হয়েছিল। উত্তর দিল বিনিতা। বিনু, রেডি হ, ডক্টর দেখে আসি। এটা শুধু ধোয়ার জন্য নাকি অন্য কিছু শিওর হওয়া দরকার। প্রাথমিক অবস্থায় পরীক্ষা করানো ভালো, পরে যদি বাড়াবাড়ি হয়। রূপন্তীর উদ্বিগ্ন গলা শুনে বিনিতা অবাক হয়ে তাকালো। উফ, তেমন কিছু হয়নি তো, ডক্টর দেখানোর দরকার নেই। কিছু হয়নি, সেজন্যই তো একটু আগেই ভয় পেয়ে শ্বাসকষ্ট আরও বাড়িয়ে ফেলেছিলি। চুপচাপ রেডি হ। রূপন্তীর ধমক খেয়ে ঠোঁট উল্টে বিনিতা উঠে দাঁড়ালো। ওদের গন্তব্য এখন ঢাকা মেডিকেল। বিনিতারা বসে আছে চেম্বারের সামনে। আরো দুজন পরে বিনিতার সিরিয়াল। ভেতরে ঢুকে বিনিতা দেখলো চেম্বারে ডক্টর আফাজ আহমেদ বসে। আফাজ আহমেদকে চিনে বিনিতা, ওর বাবার বন্ধু। এগিয়ে গিয়ে ও সালাম দিল তাকে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে বিনিতা মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। হঠাৎ এখানে যে, কোনো সমস্যা? আঙ্কেল, আজকে সকালে হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছিল। আজকেই কি প্রথম হয়েছে নাকি আগে থেকেই সমস্যা? না আঙ্কেল, আজকেই প্রথম। আচ্ছা তুমি বসো। এরপর ডক্টর আফাজ আহমেদ তার পাশে বসে থাকা ইন্টার্ন ডক্টরকে উদ্দেশ্য করে বললেন, অর্ণব, তুমি ওর প্রাইমারি চেক আপটা করে আমার কাছে পাঠাও। বিনিতা এতক্ষণে খেয়াল করলো আফাজ আহমেদের পাশের একটা চেয়ারে অর্ণব বসা। আজকে ওকে দেখে বিনিতা চিনতে পেরেছে। অর্ণব উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। জি স্যার। তারপর বিনিতার দিকে তাকিয়ে বলল, মিস বিনিতা, আপনি আমার সাথে আসুন। যাও বিনিতা, অর্ণব তোমার প্রাথমিক চেক আপ করে আমাকে রিপোর্ট দিক, তারপর আমি দেখছি। বিনিতা অর্ণবের সাথে গিয়ে বসলো একটু দূরের পর্দা দেয়া বেডে। কেমন আছেন মিস বিনিতা? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আছি। এই কাজের প্রেশারে চ্যাপ্ট হয়ে যাচ্ছে। তারপর বলুন, আপনার শ্বাসকষ্ট কি প্রথম আজকে সকালে হয়েছে? হ্যাঁ, আজকেই। আচ্ছা, তাহলে প্রথমে আপনার হার্ট রেটটা দেখি। স্টেথোস্কোপ দিয়ে অর্ণব বিনিতার হার্ট রেট পরীক্ষা করছে। মেয়েটার হৃদস্পন্দন শুনতে শুনতে অর্ণব সহসাই নিজের হৃদস্পন্দনের অস্বাভাবিকতা খেয়াল করলো। গতদিনের ছোটখাটো ভালো লাগাটা আজ হঠাৎ করে বড় রূপ ধারণ করেছে যেন। মেয়েটার হৃদস্পন্দনে তালে তালে যেন ওর হৃদয় স্পন্দিত হচ্ছে। অর্ণবের হঠাৎ করে এলোমেলো ঠেকছে সবকিছু। আচ্ছা, প্রেমে পড়া কি এতই সহজ? সেদিন দূর থেকে মেয়েটাকে দেখে মুগ্ধ হয়েছিল ও। আজ এই মুহূর্তে তাকে এত কাছ থেকে দেখে অর্ণবের মুগ্ধতা বাড়লো কয়েক গুণ। অর্ণব নিজেকে সামলে নিয়ে বিনিতার দিকে তাকালো। মুখটা আগের মতোই স্বাভাবিক রাখতে চাইলো, কিন্তু এই মুহূর্তে বুকের ভেতর দুর্বার গতিতে যে ঝড় বইছে তা থামানোর উপায় কি? আপনার হার্ট রেট একটু দ্রুত, তো সেটা শ্বাসকষ্টের কারণ হতে পারে। আর কিছু অনুভব করছিলেন? মাথা ঘুরছিল? বুকে চাপ লাগছিল? মাথাটা একটু হালকা লাগছিল। অর্ণব আরেকবার মেয়েটার দিকে তাকালো। ওর হৃদস্পন্দন এলোমেলো করে দিয়ে মেয়েটা মাথা নিচু করে বসে আছে, চুপচাপ। লজ্জা ও অস্বস্তিতে মাথা তুলে তাকাচ্ছে না কোনো দিকে। অর্ণব ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেললো। এটা কি সত্যিই ভালো লাগা নাকি শুধু মোহ? আপনার অক্সিজেন স্যাচুরেশন ঠিক আছে, কিন্তু ধোয়ার কারণে অ্যালার্জির রেসপন্স হতে পারে। অর্ণব রিপোর্টে কিছু নোট লিখতে লিখতে বলল, ডক্টর আফাজ আহমেদ স্যার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, তবে আপাতত আপনাকে কিছু সময় পর্যবেক্ষণে রাখা দরকার। মানে আমাকে এখন এইখানে থাকতে হবে? বিনিতা এবার যেন একটু বিরক্ত হলো। হ্যাঁ, অন্তত কিছুক্ষণ। আপনার অক্সিজেন স্যাচুরেশন ঠিক আছে,
তবে শ্বাসকষ্টের কারণ হিসেবে ধোয়ার অ্যালার্জিক রেসপন্স মনে হচ্ছে। তবুও যেহেতু এটা প্রথমবার হয়েছে, আমরা নিশ্চিত হতে চাই যে কোনো সেকেন্ডারি রিয়াকশন হচ্ছে কিনা। মানে? অ্যালার্জিক রিয়াকশনের ক্ষেত্রে কখনো কখনো একটু দেরিতে আবার সমস্যা দেখা দিতে পারে, যেমন আবার শ্বাসকষ্ট হওয়া, গলা ফুলে যাওয়া বা কোনো অস্বস্তি। সাধারণত কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখলে বোঝা যায় সমস্যা বাড়বে নাকি কমবে। এটা বলার পর অর্ণবের নিজের মনেই যেন প্রশ্ন এলো, বিনিতাকে কি ওর নিজের কাছে ধরে রাখতে চাওয়ার বাহানা করছে? কিন্তু না, বিনিতাকে তো সত্যিই পর্যবেক্ষণে রাখা দরকার। রূপন্তী চেম্বারের বাইরে বসে আছে, উসখুস করছে অনেকক্ষণ ধরে। একটু পর পর দরজার দিকে তাকাচ্ছে। ভেতরে বিনিতার এতক্ষণ লাগছে কেন? ওদিকে হঠাৎ করে বিনিতার এবার মনে পড়লো বাইরে বসে থাকা রূপন্তীর কথা। এতক্ষণে মেয়েটা অস্থির হয়ে গেছে বোধহয়। উফ, এই রূপন্তীটা না, আমি তো আসতেই চাইনি, আর এখন এইখানে এসে আটকে গেলাম আমি। মেয়েটা বাইরে বসে বসে কি করছে কে জানে। বিনিতা নিজের মনে বিড়বিড় করলেও অর্ণব ওর কাছাকাছি বসে থাকে সবই পরিষ্কার শুনতে পেল। অর্ণব রিপোর্ট লেখার ফাঁকে বলল, আপনি চাইলে নার্সকে বলতে পারি, ও বাইরে গিয়ে আপনার বন্ধুকে জানিয়ে দেবে। আর চাইলে আপনাকে এখনো ছেড়ে দিতে পারি, কিন্তু পরে যদি সমস্যা বাড়ে তখন আরো বেশি ঝামেলা হবে। এটা স্রেফ নিশ্চিত হওয়ার জন্য। বিনিতা এক মুহূর্ত চুপ থেকে অর্ণবকে কিছু বলতে যাবে, তার আগেই ওর চোখ পড়লো দরজার দিকে। রূপন্তী দরজা দিয়ে ভিতরে উকি দিচ্ছে। ডক্টর আফাজ আহমেদ রূপন্তীকে দেখে মনে করলেন ও হয়তো পরবর্তী রোগী। তিনি জিজ্ঞেস করলেন, আপনি নেক্সট পেশেন্ট, তাহলে কিছুক্ষণ অপেক্ষা করুন। যিনি ভেতরে আছেন তার একটু সমস্যা লাগবে। রূপন্তী সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলল, না না, আমি পেশেন্ট নই। আসলে আমি ভিতরে যে আছে, মানে বিনিতা, ওর সাথে এসেছি, ওর ফ্রেন্ড। ডক্টর আফাজ একটু হাসলেন। ওহো, চিন্তার কিছু নেই, তোমার ফ্রেন্ড ঠিক আছে, চিন্তা করো না। ভেতরে এসো। বিনিতা, ওই পাশে আসো। ইশারায় পর্দার ওপাশটা দেখালেন তিনি। থ্যাংক ইউ ডক্টর। রূপন্তী এগিয়ে গেল ওদিকে। পর্দার ওপাশে যেতেই রূপন্তী দেখলো অর্ণব আছে বিনিতার সাথে। অর্ণবকে দেখে কিছুটা অবাকও হলো ও, তবে ভাবলো অর্ণব তো এই হসপিটালেরই ইন্টার্ন, তাই ওর এখানে থাকাটা অস্বাভাবিক কিছু না। বিনিতা এবার রূপন্তীর মুখের দিকে তাকিয়ে দেখলো ওর ভ্রু একটু কুঁচকে আছে, যেন মনে মনে ভাবছে এতক্ষণ ধরে ভেতরে কি হচ্ছে। বিনিতা হাসি চেপে বলল, আমি ঠিক আছি, ব্যস্ত হওয়ার কিছু নেই। তুই সত্যিই ঠিক আছিস তো? অর্ণব এবার একটু গলা খাকারি দিয়ে বলল, আপনার বন্ধু ঠিক আছে, শুধু পর্যবেক্ষণের জন্য কিছুটা সময় থাকতে হবে। বসুন। অর্ণব রূপন্তীকে বেডের পাশে থেকে একটা চেয়ার ইশারা করলো। চেয়ারে বসতে বসতে অর্ণবকে প্রশ্ন করলো রূপন্তী, এটা কেবল ধোয়ার ব্যাপার নাকি অন্যরকম কিছু? অর্ণব কিছুক্ষণ চুপ থেকে হাতের রিপোর্টের দিকে তাকিয়ে বলল, বিনিতার শ্বাসকষ্টটা ধোয়ার কারণে অ্যালার্জিক রেসপন্স হতে পারে, তাই আপাতত পর্যবেক্ষণে রাখা দরকার ছিল। তবে এখন সবকিছু ঠিকঠাক, তেমন কোনো সমস্যা নেই। তবে সামনের দিনগুলোতে সতর্ক থাকতে হবে। রূপন্তী চিন্তিত ভঙ্গিতে মাথা নাড়ল। বুঝতে পেরেছি। বিনিতা রূপন্তীর দিকে তাকিয়ে বলল, এখন তো ঠিক লাগছে আমার, এত চিন্তা করিস না তো। অর্ণব সোজা হয়ে দাঁড়িয়ে বিনিতাকে আবার পরীক্ষা করলো। প্রথমে হার্ট রেট ও শ্বাস প্রশ্বাসের গতি দেখলো, তারপর অক্সিজেন স্যাচুরেশন চেক করলো। সবকিছু ঠিক আছে দেখে নিয়ে নিশ্চিতভাবে বলল, হ্যাঁ, এখন ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে, আসুন। তারপর লেখা রিপোর্টগুলো নিয়ে আফাজ আহমেদের টেবিলে চলে গেল অর্ণব। ডক্টর আফাজ সব দেখে শুনে বললেন, সব কিছু নর্মাল আছে। রূপন্তী এবার সত্যিই স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক আছে, তাহলে এবার চলে যাওয়া যাবে, তাই না? আফাজ আহমেদ বললেন, হ্যাঁ, এখন তুমি যেতে পারো। তবে বিনিতা, আগামীতে যদি কোনো সমস্যা হয় দ্রুত ডাক্তার দেখাবে। খুব একটা দেরি করো না, বিশেষ করে যেসব জায়গায় ধোঁয়া বা দূষণ বেশি থাকে সেখান থেকে দূরে থাকার চেষ্টা করো। বিনিতা এবার কৃতজ্ঞতা নিয়ে বলল। জি আঙ্কেল, ধন্যবাদ। আফাজ আহমেদ আবার বললেন, একটা কথা বলতে ভুলে গেছি, আমি ইসিজি করিয়ে নিতে বলবো, এতে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে। বিশেষ করে
যদি হার্টের কোনো সমস্যা থাকে। তুমি চাইলে এখনই প্যাথোলজি বিভাগ যেতে পারো। বিনিতা একটু চিন্তিত হয়ে বলল। ঠিক আছে আঙ্কেল, আমি ইসিজি করিয়ে নেব। অর্ণব তখন রিপোর্টের কিছু নোট নিচ্ছিল। চোখ তুলে এক মুহূর্ত বিনিতার দিকে তাকালো, তারপর বলল। নিজের খেয়াল রাখুন মিস বিনিতা। বিনিতা একটু অবাক হলো। ডাক্তারদের মুখে এমন কথা স্বাভাবিক, কিন্তু কেন যেন অর্ণবের কথাটা একটু অন্যরকম লাগলো ওর কাছে। রূপন্তী ওর হাত টেনে বলল। চল, অনেক দেরি হয়ে গেছে। বিনিতা পেছনে একবার তাকিয়ে দেখলো অর্ণব ওদের বেরিয়ে যেতে দেখছে, কিন্তু চোখের ভাষাটা অন্যরকম। সেটা বুঝতে ব্যর্থ হলো বিনিতা। সেটা কি শুধুই সাধারণ একজন ডাক্তার হিসেবে রোগীর প্রতি উদ্বেগ, নাকি অন্য কিছু? তবে এত কিছু ভাবার সময় পেল না বিনিতা। রূপন্তী ওকে প্রায় টেনে বের করে আনলো চেম্বার থেকে। তারপর ওরা দ্রুত চলে গেল প্যাথোলজি বিভাগের দিকে। পরদিন সকাল 7:30। 7টার দিকে এসে বিনিতারা কালকের রিপোর্ট কালেক্ট করেছে। বিনিতা এখন ডাক্তারের চেম্বারে গিয়েছে রিপোর্ট দেখাতে। রূপন্তী একটু চিন্তিত মন নিয়ে পাশের বসার জায়গায় বসে, কখনো আবার উঠে দাঁড়িয়ে আশপাশটা ঘুরে দেখছিল। হাসপাতালের করিডোরে বেশ ভিড়, রোগী এবং তাদের স্বজনদের পদালোচনায় শোরগোল তৈরি হয়েছে। ঠিক তখনই ওর সামনে এসে দাঁড়ালো সাফিন। আরে মিস রূপন্তী, আপনি এখানে? সাফিন অবাক হয়ে বলল। রূপন্তীও খানিকটা অবাক, সৌজন্যতামূলক হেসে বলল। হ্যাঁ বিনিতা, তুই ডক্টর দেখাতে এসেছে, ওর সাথে এসেছিলাম। কি হয়েছে ওনার? সাফিন জিজ্ঞেস করলো। এই তো, কালকেই শ্বাসকষ্ট হয়েছিল। রূপন্তীর চোখে দৃশ্যমান চিন্তার রেখা। এখন কেমন আছেন? সাফিন কণ্ঠে খানিকটা উদ্বেগ দেখা গেল। ঠিক আছে এখন, তবে ডক্টর আরও কিছু পরীক্ষা করতে বলেছিল। আজকে সেই রিপোর্টগুলোই দেখাতে এসেছিলাম। রূপন্তী বলল। কোন বিভাগে দেখিয়েছেন? সাফিন জিজ্ঞেস করলো। প্রাথমিক পর্যায়ে তো মেডিসিন বিভাগেই দেখিয়েছি। রূপন্তী বলল, তারপর একটু থেমে যেন কিছু ভাবতে ভাবতে বলল। তবে ডক্টর বলেছে আশা করা যায় কোনো বড় সমস্যা হবে না। অর্ণব তো মেডিসিন বিভাগে আছে, ওর সাথে দেখা হয়েছে? সাফিনের খেয়াল হলো হঠাৎ। হ্যাঁ, উনি বিনিতা চেক আপ করেছেন। রূপন্তী এক পলক তাকালো সাফিনের দিকে। সাফিন এবার মাথা নাড়লো। আচ্ছা, বিনীতা এখন কোথায়? ও ইসিজি রিপোর্ট দেখাতে ভিতরে গেছে। রূপন্তী বলল। ও, তো চলুন আমরা ক্যান্টিনে বসি, আমার ওয়ার্ড শুরু হতে দেরি আছে। সকালও খেয়ে এসেছেন? সাফিন জিজ্ঞেস করলো। না, আসলে সকালে তাড়াহুড়ো করে বের হয়েছিলাম, খাওয়া হয়নি। রূপন্তী বলল। আমিও খেয়ে আসিনি। সাফিন বলল। চলুন যাওয়া যাক, খাওয়া দরকার। বিনিতা বের হোক, একসাথে যাই। রূপন্তী বলল। আচ্ছা বিনীতা, বের হতে হতে আমরা গিয়ে বসি, ওকে ফোন করে ডেকে নেব। সাফিন বলল এবার। ঠিক আছে, বলুন। রূপন্তী বলল অন্য মনস্ক ভঙ্গিতে। ক্যান্টিনে গিয়ে ওরা কর্নারের দিকে একটা টেবিলে বসলো। রূপন্তীকে বসিয়ে রেখে সাফিন উঠে গেল কাউন্টারের দিকে। যেতে যেতে ফোন দিল অর্ণবের নাম্বারে। অর্ণব, তুই কি ভিতরে? হ্যাঁ, আমি তো আবার স্যারের সাথে। কেন, কি হয়েছে? কিছু না, এমনি। বাইরে আসতে পারবি ক্যান্টিনে? দাঁড়া, দেখছি। আর শোন, মিস বিনীতা কি ভেতরে আছে? সাফিন আবারও প্রশ্ন করলো। হ্যাঁ, রিপোর্ট দেখাতে এসছে স্যারের কাছে। কতক্ষণ লাগবে? এই তো কিছুক্ষণ। অর্ণব বলল। আচ্ছা, তাহলে এখন বের হবে? ওনাকে সাথে নিয়ে ক্যান্টিনে আয়। তুই কি ক্যান্টিনে? হ্যাঁ, সাথে রূপন্তীও আছে। ওরে বাবা, প্রপোজ করে ফেলছিল নাকি? এখনো করি নাই। সাফিন মাথা চুলকে বলল। করে ফেল, সুযোগ হারাস না। ফোন রাখতেই অর্ণব দেখলো বিনীতার রিপোর্ট দেখানো হয়ে গেছে। ডক্টর আফাজ আহমেদের কাছ থেকে পারমিশন নিয়ে অর্ণব বিনীতার সঙ্গে বাইরে বেরিয়ে এলো। কি ব্যাপার, আপনি বাইরে এলেন যে? বিনীতা অবাক হয়ে প্রশ্ন করলো। আপনার সাথে হাঁটতে এলাম। অর্ণব কৌতুকের সুরে বলল।
বিনিতার চোখে কিছুটা বিভ্রান্তি, কিছুটা অবাক ভাব। ও যেন বুঝে উঠতে পারছে না অর্ণবের কথা মানে। অর্ণব চোখের বিভ্রান্ত চাহনি প্রত্যক্ষ করে আরেকটু ভরকে দেওয়ার জন্য বলল। আপনার পাশে কিছুটা পথ হাঁটতে পারি না? বিনিতা এবার আরো অবাক হয়ে এক পলক দেখলো ওকে। মানে? একটা শব্দ, কিন্তু মনে হচ্ছে যেন পুরো মহাবিশ্বের প্রশ্ন ওর একটা কথার মধ্যে লুকিয়ে আছে। অর্ণব কিছু বলল না, আর বিনিতাও বুঝলো না কিছুই। শুধু দেখলো হাঁটতে হাঁটতে ওরা ক্যান্টিনের সামনে চলে এসেছে। ভেতরে ঢুকে বিনিতা দেখলো রূপন্তী বসে সাফিনের সাথে। অর্ণবের মাথা মুন্ডু ছাড়া কথা শুনতে শুনতে ও ভুলেই বসেছিল রূপন্তীর কথা। রূপন্তী আবার এখানে সাফিনের সাথে কি করছে? ওরাও গিয়ে বসলো সাফিনদের টেবিলে। খাবার অর্ডার দিয়ে টুকটাক কথা হলো চারজনের। এর মাঝে বিনিতা খেয়াল করলো রূপন্তীর দিকে তাকিয়ে সাফিন চোখে চোখে যেন কিছু একটা ইঙ্গিত করছে। ব্যাপার কি? আজকে কি বিনিতার সবকিছু মাথার উপর দিয়ে যাওয়ার দিন? বিনিতা পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়লো। ক্যান্টিন থেকে বের হয়ে রূপন্তী এবং বিনিতা বিদায় নিয়ে হাসপাতাল থেকে চলে গেল। আগামী 7 দিন ওদের শীতকালীন ছুটি, আর এই সুযোগে রূপন্তী এবং বিনিতা সিদ্ধান্ত নিল দুজনেই বাসায় যাবে। তাই হালকা পাতলা কিছু কেনাকাটা করতে ঢুকলো পাশের একটা শপিং কমপ্লেক্সে। বিনিতার মা রাহনুমা বেগম আজ সকাল থেকেই মেয়ের পছন্দের খাবার রান্না করছেন। কতদিন পর মেয়ে বাড়িতে আসছে। বিনিতার বাবা ফারুক রহমানও অপেক্ষা করছেন মেয়ের বাড়ি আসার। তাদের একমাত্র মেয়ে বিনিতা। হলে থেকে পড়াশোনা করার কারণে বাড়িতে থাকাই হয় না। বিভিন্ন ছুটিতে বাড়ি আসলেও বেশি দিন থাকতে পারে না। একমাত্র মেয়ে হয় বিনিতার আদরটাও বেশি। মা বাবা দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন মেয়ের বাড়ি ফেরার। বেল বাজতেই রান্নাঘর থেকে রাহনুমা বেগম গলা শোনা গেল। দরজাটা খোলো তো, দেখো বিনু মনে হয় এসে পড়েছে। ফারুক সাহেব সোফা থেকে উঠে দরজা খুললেন। প্রায় 3 মাস পর দেখছেন মেয়েকে। বিনিতার এতদিন পর বাবাকে দেখে ছুটে এসে গলা জড়িয়ে ধরলো। কেমন আছো আব্বু? ফারুক সাহেবও অনেকদিন পর মেয়েকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়লেন। আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি আব্বু। আম্মু কোথায়? এতক্ষণে রাহনুমা বেগমও রান্নাঘর থেকে বেরিয়ে এসেছেন। আম্মু? বিনিতা ছুটে গিয়ে মায়ের গলা আঁকড়ে ধরলো। কুশলাদি বিনিময় শেষে রাহনুমা বেগম বিনিতাকে ঘরে গিয়ে ফ্রেশ হতে বললেন। এতদিন পর বাড়ি ফিরলে, গোসল করে একটু রেস্ট করো। বিনিতা মায়ের কথায় সম্মতি জানিয়ে দোতলায় চলে গেল। নিজের ঘরে পা রেখে অনুভব করলো কতদিন পর এলো এই ঘরটায়। প্রতিবারই যখন আসে মনে হয় ঘরটা এতদিন ওরই ফেরার অপেক্ষা করছিল। আজ শুক্রবার, ছুটির দিন। বিনিতার বাবা ফারুক সাহেব আজ বাসায় আছেন। বিনিতার মা রাহনুমা বেগমের এক পুরনো বান্ধবীর বাসায় দাওয়াতে যাওয়ার কথা বিনিতাদের। বিনিতা আর রাহনুমা বেগম রেডি হয়ে গাড়িতে অপেক্ষা করছেন বিনিতার বাবার জন্য। তিনি গাড়ির চাবি ভেতরে ফেলে এসেছেন। রাহনুমা বেগমের তাড়াহুড়ো বিনিতারা সকাল সকালে বেরিয়ে পড়েছে। পুরনো বান্ধবী, কতদিন পর দেখা, কত গল্প, কত কথা জমে আছে। তাই বান্ধবীর সাথে দেখা করার তর সইতে না পেরে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছেন। গাড়িতে বসে রাহনুমা বেগম ফোন দিলেন বান্ধবীর নাম্বারে। কি রে রাহনুমা, তোরা কত দূর? এই তো রওনা দিয়েছি, আসছি। বিনিতা আসছে না সাথে? হ্যাঁ হ্যাঁ, বিনুও আছে। আচ্ছা তাড়াতাড়ি আয়, রাখছি। ফোন রাখতেই ফারুক সাহেব ফোন কাটলেন। রাহনুমা বেগমও উত্তর দিলেন। উতলা হব না? কতদিন পর দেখা হচ্ছে বলো তো? তোমরা তো বন্ধুরা নিয়মিত দেখা সাক্ষাৎ করো, আমাদের মেয়েদেরই তো বান্ধবীর সাথে দীর্ঘদিন যোগাযোগ থাকে না। বিনিতা এখানে নীরব দর্শক। ও শুধু দেখছে আর হাসছে। আব্বু আম্মু এখনো কতটা প্রাণবন্ত। কি রে শাফিন, তোদের প্রেম কেমন চলছে? অর্ণবের গলায় কৌতুক। দুঃখী দুঃখী মুখ বানিয়ে সাফিন বলল। আর প্রেম প্রেম শুরু হতে না হতেই প্রেমিকা বাড়ি গিয়ে বসে আছে, দেখা সাক্ষাৎ নেই, কেমন আর চলবে? সাফিনের দুঃখী মুখ দেখে কোনো মতে হাসি চেপে অর্ণব বলল। আরে বেচারা প্রেমিক শাফিন। প্রেমে আর তুই কি বুঝবি? জীবনে তো কোনো মেয়েকে ভালো করে দেখলেই না। দেখার দরকার নেই, এভাবে ঠিক আছে। অর্ণবের গম্ভীর স্বর। তোর যে কি হবে? সাফিনের গলায় হতাশা। ঢাকা শহরে বিখ্যাত জ্যামের কবলে পড়ে বিনিতারা যখন আসমা আন্টির বাসায় পৌঁছালো তখন প্রায় দ্বিপ্রহর।
গেটের সামনে দাঁড়িয়ে থাকা চিকন লম্বা ছেলেটা সম্ভবত ওদের জন্যই অপেক্ষা করছিল। বিনীতা একটু অবাক হয়ে ছেলেটার দিকে তাকালো। মুখটা চেনা মনে হচ্ছে না, তবে হয়তো আসমা আন্টির ছেলে হবে। ছোটবেলায় একবার দেখা হয়েছিল আসমা আন্টির সাথে। বিনীতা তখন সম্ভবত ক্লাস 4 বা 5-এ পড়ে। আসমা আন্টির 2 ছেলে, এই লম্বা ছেলেটা হয়তো আন্টিরই ছেলে হবে। তবে এতদিন পর বিনীতা চিনতে পারছে না। আসমা আন্টিরা এতদিন নরসিংদী থাকতেন, 2-3 মাস হলো ঢাকা শিফট করেছেন। তাই ওদের দুই পরিবারের যোগাযোগ থাকলেও যাওয়া আসা হতো না তেমন। ওরা ড্রয়িং রুমে এসে বসতেই আসমা আন্টি আর রাহানুমা বেগম একে অপরকে দেখে আবেগ আপ্লুত হয়ে গেলেন। পুরোনো দিনের গল্প শুরু হয়ে গেল তাদের সাথে সাথে। এদিকে ফারুক সাহেব আর আশরাফ সাহেবও নিজেদের মধ্যে গল্পে মেতে উঠলেন। আসমা আন্টি পরিচয় করিয়ে দিলেন তার ছোট ছেলে ফাহিমের সাথে, যে ওদের গেট থেকে রিসিভ করেছিল। এই যে রাহানুমা, আমার ছোট ছেলে ফাহিম এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, আর ফাহাদ তো ঢাকা মেডিকেলে ইন্টার করছে। হ্যাঁ, ফাহাদ ফাহিম দুজনকেই ছোটবেলা দেখেছি, তারপর কতদিন দেখা হয়নি। ওদের ওই কথোপকথনের মাঝে বিনীতা চুপচাপ একপাশে বসে আছে। ছোটবেলায় এই আন্টির সাথে একবার দেখা হয়েছিল, কিন্তু এতদিন পর মনে থাকা প্রশ্নই আসে না। আসমা বেগম এবার বিনীতাকে উদ্দেশ্য করে বললেন, বিনীতা আম্মু, তোমার কি খবর? বড় হয়ে গেছো, সেই ছোটবেলা দেখেছিলাম। কথাবার্তা শেষ করে রাহানুমা বেগম বান্ধবীর সাথে রান্নাঘরে গেলেন হাতে হাতে লাগিয়ে একটু সাহায্য করতে। ফাহাদের বাবা আশরাফ সাহেব চলে আসে, বিনীতার বাবা ফারুক সাহেব তার সাথে গল্প করতে বসে গেছেন। এদিকে বিনীতা একা একা বসে বসে বোর হচ্ছে। আসমা বেগমের বড় ছেলে ফাহাদ, যে কিনা ঢাকা মেডিকেলে ইন্টার্ন করছে, সে এখন বাসায় নেই, থাকে মেডিকেল কলেজের কাছে। বাসায় খুব একটা আসা হয় না ফাহাদের। বাসায় আছে শুধু আসমা বেগমের ছোট ছেলে ফাহিম। ফাহাদ ফাহিম কারোর সাথেই বিনীতার সেভাবে পরিচয় নেই, অনেক আগে দেখা হয়েছিল তাই। বিনীতা একা বসে বোর হচ্ছে। কিছুক্ষণ পর ফাহিম এসে বলল, আপু, আপনি ছাদে যাবেন? এখানে বসে বোধহয় বোর হচ্ছেন। বিনীতা একটু চমকে তাকালো। ছাদে যাওয়ার প্রস্তাবটা আকর্ষণীয় মনে হলো ওর কাছে। হ্যাঁ, একটু বোর হচ্ছি, চলো ছাদে যাই। ফাহিমদের ছাদটা বেশ বড়, সুন্দর সাজানো বাগান, ছোট বড় অনেক গাছ, কিছুতে ফুল ফুটেছে, কিছুতে শুধু কচি পাতা। বাতাসে মৃদু মিষ্টি একটা গন্ধ ভেসে আসছে। একপাশে একটা দোলনাও ঝুলছে। এক দেখায় বিনীতার পছন্দ হয়ে গেল ছাদটা। বিনীতা দোলনায় বসতে বসতে বলল, ছাদটা তো চমৎকার, কে সাজিয়েছে? ফাহিম গর্বের সাথে বলল, আম্মুই করেছে সব, তবে ভাইয়ারাও টুকটাক শখ আছে গাছপালার। কিছু গাছ ওর পছন্দের, বাকিগুলো আম্মুর। তুমি গাছ পছন্দ করো? হুম, কিন্তু যত্ন করি না তেমন, আম্মুই করে। ভাইয়া যখন বাসায় থাকে আম্মুর সাথে ভাইয়া যত্ন করে। তুমি গাছ পছন্দ করো? বিনীতা হাসলো। অনেক। আমার বারান্দায় অনেক ফুল গাছ আছে, কাঠগোলাপ, কামিনী, হাসনাহেনা। ও, আম্মুরও হাসনা হেনা খুব পছন্দ। রাতে ফুল ফুটলে দারুণ গন্ধ আসে, তাই না? হ্যাঁ, আমার পছন্দের। কথা বলতে বলতেই ফাহিমকে নিচে ডাকছেন আসমা বেগম। আপু, আপনি এখানে থাকুন, আম্মু ডাকছে, আমি দেখে আসি। ঠিক আছে, আর আমাকে তুমি করে বলো, আমি তোমার চেয়ে খুব বেশি বড় না। ফাহিম চলে গেলে বিনীতা দোলনায় বসে বসে ছাদটা দেখতে লাগলো। ছাদটা একদম নিরিবিলি, চারপাশে ফুল আর পাতার স্নিগ্ধ ছায়া। হালকা বাতাস দোল খাচ্ছে, মাঝে মাঝে পাতার ফাঁকগুলো রোদ এসে মুখ ছুঁয়ে যাচ্ছে। বিনীতা দোলনার রশিটা ধরে আলতো করে দোল খেতে খেতে চারপাশটা দেখছিল। শহরের কোলাহল থেকে একটু দূরে এই ছোট্ট সবুজের রাজ্যটা ওর ভালো লেগে গেল। মনে মনে ভাবলো, এমন একটা ছাদ যদি ওর নিজের থাকতো, তাহলে প্রতিদিন এখানে এসে বসতো। ওদের বাসার ছাদেও চাইলে এমন করা যায়, কিন্তু বিনীতা তো বাসাতেই থাকে না। কিছুক্ষণ পর আসমা আন্টি নিজেই ছাদে এলেন। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো? তোমাকে তো নিচে খুঁজছিলাম। আন্টি, ছাদটা এত সুন্দর, আপনি সাজিয়েছেন? তোমার পছন্দ হয়েছে? আসমা আন্টি হাসলেন। হ্যাঁ, খুব। এত গাছ, এত ফুল, একদম নিরিবিলি আর শান্ত একটা পরিবেশ।
বিনিতা চারপাশে তাকিয়ে মুগ্ধ গলায় বলল, দোলনাটা আমার পছন্দের কেনা, কিন্তু বেশিরভাগ গাছ ফাহাদের লাগানো। আমার পছন্দেরও আছে কিছু। আসমা আন্টি বললেন। বিনিতা একটু চুপ করে রইল। ফাহাদ নামের ছেলেটা ওর কল্পনায় মনে হলো একজন ডাক্তার, যাকে গাছপালা আর প্রকৃতির ছোঁয়ায় পাওয়া যায়। চলো নিচে যাই, সবাই খাবার টেবিলে বসে আছে, তোমার আম্মুরা অপেক্ষা করছে। আসমা আন্টির কথায় ভাবনা কাটলো বিনিতার। হ্যাঁ আসছি। বলেই শেষবারের মতো ছাদের চারপাশটা একবার ভালো করে দেখে নিল বিনিতা। সবুজ পাতার ফাঁকগুলো নরম রোদ এসে দোলনার উপর পড়ছে। বাতাসে হালকা দোল খাচ্ছে ফুলের ডালপালা। জায়গাটা এতটাই প্রশান্তিময় যে যেতে ইচ্ছেই করছে না ওর, কিন্তু সবাই নিচে অপেক্ষা করছে। ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতে নামতে আসমানটির দিকে তাকিয়ে বলল, আপনার ছাদটা এত সুন্দর আন্টি, এখানে বসে থাকলে একদম সময়ের হিসেবই থাকবে না। আসমা বেগম হেসে বললেন, ভালো লেগেছে তো? তুমি চাইলে বিকেলে আবার উঠে বসতে পারো, যখন মন চাইবে তখনই এসো। বিনিতা হাসলো। ঠিক আছে। নিচে এসে বিনিতা দেখলো খাবার টেবিলে সবাই বসে পড়েছে। টেবিল ভর্তি সুস্বাদু খাবার। বাসায় স্পেশাল অতিথি এসেছে বলে আয়োজন বেশ ভালোই হয়েছে। বিনিতার মা রাহনুমা বেগম আসমা আন্টির পাশে বসে গল্প করছেন। ফাহিম পাশের চেয়ারটা টেনে নিয়ে বসে পড়লো। বিনিতা, তুমি কি খাবে, মাছ নাকি মাংস? আসমা আন্টি জিজ্ঞেস করলেন। আমি একটু একটু করে দুটোই নেব। বিনিতা হাসি মুখে বলল। সবাই খেতে খেতে হাসছিল, গল্প করছিল। খাবার শেষে রাহনুমা বেগম আর আসমা বেগম আবারও গল্পে মেতে উঠলেন। ফারুক সাহেব আশরাফ সাহেবের সাথে বসে চা খেতে লাগলেন। আর বিনিতা খাওয়া দাওয়া শেষ হতে একটু রেস্ট করার পর সবাই যখন গল্পে মশগুল, বিনিতা আবার ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে গেল ছাদে। ছাদের রেলিং ধরে বাইরে তাকিয়ে দেখলো বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে। এই বাসার গল্প, এই মানুষগুলো, সবকিছুই কেমন আপন আপন লাগছে। অর্ণব এহসান ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন করছে। ওর দিনের বেশিরভাগ সময় কাটে হাসপাতালের ওয়ার্ডে। ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকা এই ছেলেটা নিজের এবং নিজের অনুভূতির ব্যাপারে সবসময় বড্ড উদাসীন। একজন দায়িত্বশীল ডাক্তার হওয়ার চেষ্টা আর মানুষের সেবা করা, এটাই ওর জীবনের একমাত্র লক্ষ্য। অন্যদিকে বিনিতা নাওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ওর জীবনের পৃথিবী শুধু বই আর পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়। পুরো পৃথিবীটাকে ওর নিজের মতো করে দেখতে চায়, বুঝতে চায়। বন্ধুদের সাথে আড্ডা, ক্যাম্পাসের বিশাল বটবৃক্ষের নিচে একাকী বসে প্রকৃতিকে অনুভব করা, অথবা কোনো এক ঝিম ধরা দুপুরে মোটা উপন্যাসের বইয়ের পাতায় ডুবে যাওয়া, এসবই স্বস্তি খুঁজে পায় ওর হৃদয়। পৃথিবীর জটিলতাটাকে সবসময় উপেক্ষা করতে চেষ্টা করে মেয়েটা। এই দুই ভিন্ন পৃথিবীর মানুষের যেদিন প্রথম দেখা হয়েছিল টিএসসির এক ছোট্ট চায়ের দোকানে, অর্ণব সেদিন বেগুনি শাড়ি পরা কাজল চোখের সাধারণ মেয়েটির মাঝে আবিষ্কার করেছিল অসাধারণ কিছু। কিন্তু বরাবরই ও নিজের অনুভূতির প্রতি উদাসীন। তাই পরের বড় যখন মেয়েটার হৃদস্পন্দন শুনে অনুভব করেছিল ভেতরের উথাল পাথাল, তখনও বরাবরের মতোই উপেক্ষা করেছে নিজের অনুভূতিকে। আজ ক্লাসে কি যে কাণ্ড হলো! অজানা রহস্য ফাঁস করতে যাওয়ার মতো নাটকীয় ভঙ্গিতে বলে উঠল তুহিন। কি হলো আবার? রাহাত চায়ের কাপ নামিয়ে কৌতূহলী চোখে তাকালো ওর দিকে। বিশাল নাটক। আমাদের পাশের বাড়ির শাড়ির হিমেল ও হঠাৎ ক্লাসের মাঝখানে উঠে দাঁড়িয়ে নিশাদকে সরাসরি প্রপোজ করে দিল। কি সত্যি? মিথিলা বিস্ময়ের চোখ বড় বড় করে ফেললো। হ্যাঁ রে, পুরো ক্লাসে কয়েক সেকেন্ডের জন্য পিন পতন, নীরবতা। তারপর নিশাদ কিছু বলল? বিনিতা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো। ও বলার সুযোগ পায়নি, ঠিক তখনই স্যার এসে পড়লেন। ব্যাস, মুহূর্তে সব শেষ। হিমেল তো একেবারে লাল হয়ে গিয়েছিল। এই কথায় সবাই একসঙ্গে হেসে উঠলো। হাসাহাসির মাঝে রূপন্তী হঠাৎ একটু চুপ হয়ে গেল, যেন কোথায় হারিয়ে গেল মুহূর্তের জন্য। বিনিতা খেয়াল করলো প্রথমে। এই যে মিস রূপন্তী হঠাৎ করে এমন ভাবুক হয়ে গেলেন কেন? রূপন্তী চমকে উঠলো বিনিতার করা এমন সম্বোধনে। কিছু না, এমনি। এমনি না, কিছু একটা তো নিশ্চয়ই চলছে। মিথিলা সন্দেহজনক দৃষ্টিতে তাকালো। তুই আমাদের থেকে কিছু লুকাচ্ছিস নাকি? রাহাতও যোগ দিল মিথিলার সাথে। রূপন্তী এবার ধরা পড়ে যাওয়া লোকাতে তাড়াতাড়ি বলে উঠলো। ধুর, তোরা সব সময় এমন সন্দেহ করিস কেন? তখন তীক্ষ্ণ চোখে তাকালো।
সন্দেহ নয়, নিশ্চিত। তোর চোখ দেখেই বোঝা যাচ্ছে। রূপন্তী গালের রক্তিম আভাটা লুকাতে ব্যর্থ হয়ে চায়ের কাপে মনোযোগ দিল। মিথিলা উত্তেজিত গলায় বলল, এই যে কিছু একটা তো আছেই। রূপন্তী কিছু না বলে চায়ের কাপের দিকে তাকিয়ে লাজুক হাসলো। ওর এই হাসি দেখে সবাই হৈ হৈ করে উঠলো এবার। তারপর ওকে চেপে ধরে ওর পেট থেকে বের করে ফেললো লুকানো প্রেমের খবর। ঢাকা মেডিকেলের ওই সাফিন? বিনীতা আবার সরাসরি জিজ্ঞেস করলো ওকে। এক মুহূর্তের জন্য যেন নিস্তব্ধ হয়ে গেল চারপাশ। রূপন্তী চমকে তাকালো বিনীতার দিকে, যেন পুরোপুরি ভাবে ধরা পড়ে গেছে ও। বাকিরা বিস্ময় নিয়ে তাকিয়ে রইলো ওদের দিকে। মিথিলা অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে তুই জানতিস? বিনীতা হাসলো। আরো আগেই আন্দাজ করেছিলাম, কিন্তু তোর মুখ থেকে শোনার অপেক্ষায় ছিলাম। রূপন্তী এক মুহূর্ত চোখ ছোট করে বিনীতার দিকে তাকালো, তারপর নিঃশ্বাস ফেলে বলল, আমি জানতাম তুই ঠিকই টের পেয়ে যাবি। মিথিলা চায়ের কাপে হাতে নিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, আরে এতদিন আমরা কিছুই বুঝিনি। তুহিন গম্ভীর মুখে বলল। আচ্ছা, তাহলে আমাদের বলা হয়নি কেন? রূপন্তী একটু হাসার চেষ্টা করলো। আরে তোদের বলার জন্য একটা পারফেক্ট সময় খুঁজছিলাম। রাত ভ্রু উঁচিয়ে তাকালো। ওহো, পারফেক্ট সময়! তা আমাদের বাদ দিয়ে কত দূর এগিয়েছিস? রূপন্তী চায়ের কাপটা দু হাতে ধরে নিয়ে বলল, উফ, তোরা থামবি? একদম গোয়েন্দাদের মতো জেরা করছিস। তাহলে আমরা কি এবার তোর বিয়ের খাওয়ার প্ল্যান করব? তুহিন হাসতে হাসতে বলল। রূপন্তী একরকম কাঁদো কাঁদো মুখে বলল, উফ, তোরা থামবি না তাই না? সবাই হেসে উঠলো। হাসি ঠাট্টায় জমে উঠলো বিকেলের আড্ডাটা। চায়ের কাপের ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো বাতাসে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার মুহূর্ত। বাতাসে ঠান্ডা ঠান্ডা ভাব। হাসপাতাল থেকে বের হয়ে অর্ণব ক্লান্ত হয়ে হাঁটছিল। ইন্টার্নশিপের চাপ কম নয়। দিনের পর দিন একঘেয়ে শিডিউল, রোগী সামলানো, সিনিয়রদের নির্দেশ মেনে চলা, এসবের মধ্যে নিজের ব্যক্তিগত অনুভূতির জন্য সময় রাখা যেন বিলাসিতা। আজকের দিনটা ছিল অন্য দিনের মতোই, কিন্তু এক জায়গায় এসে যেন আলাদা হয়ে গেল সহসাই। হসপিটাল থেকে অর্ণবের বাসার দূরত্ব খুব বেশি নয়, তাই হেঁটে হেঁটেই বাসায় ফিরছিল ও। ওর বাসার হাসপাতালের মাঝখানে একটা পার্ক আছে, সেই পার্কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল অর্ণব। পরিকল্পনা ছিল সরাসরি বাসায় চলে যাবে, কিন্তু হঠাৎই চোখে পড়লো স্বল্প চেনা এক অবয়ব। বিনীতা পার্কের একটা বেঞ্চে একা বসে আছে, সামনে একটা বই খুলে রেখেছে, কিন্তু পড়ার দিকে মন নেই। মাঝে মাঝে আকাশের দিকে তাকাচ্ছে, কখনো বা উদাস ভঙ্গিতে চোখ রাখছে লেকের পানিতে। অর্ণব খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলো, যাবে কি যাবে না, তারপর দ্বিধা কাটিয়ে এগিয়ে গেল বেঞ্চের কাছাকাছি। বইটা কি বলছে? চমকে তাকালো বিনীতা, দেখলো অর্ণব ওর বেঞ্চের পাশে এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণ তাকিয়ে রইলো, যেন বাস্তবে ফিরছে ধীরে ধীরে। বইটা বন্ধ করে অর্ণবের দিকে তাকিয়ে অবাক হলো, তারপর মুখে হাসি টেনে বলল, আপনি এইখানে বসুন। বেঞ্চের এক পাশে চেপে জায়গা করে দিল। এদিক দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ পার্কের দিকে চোখ পড়তেই পেছন থেকে আপনাকে দেখে মনে হলো চেনা কেউ। তারপর কাছে এসে দেখি আপনি। ও, বিনীতার ছোট্ট উত্তর। তারপর বললেন না বইটা কি বলছে? অর্ণবের গলার কৌতুকের সুরটা আবারও ফিরে এসেছে। বিনীতা এক পলক তাকালো অর্ণবের দিকে। ওর গাঢ় বাদামি চোখের দৃষ্টিতে যেন একটা অদ্ভুত মাদকতা আছে। ওই গভীর চোখ দুটো বিনীতাকে পরোক্ষভাবে আকর্ষণ করছে সেই প্রথম দিন থেকে। অর্ণবের উচ্চতা 6 ফুটের কাছাকাছি, সুঠাম গরম, ত্বক উজ্জ্বল শ্যামলা, গায়ে ডার্ক নেভি ব্লু রঙের শার্ট, হাতে অ্যাপ্রন। হসপিটাল থেকে যে সরাসরি এখানে এসেছে তা বেশ বোঝা যাচ্ছে। এক পলকেই যেন বিনীতা সবকিছু পর্যবেক্ষণ করে ফেললো, তারপর চোখ সরিয়ে নিয়ে বলল, বই তো অনেক কিছুই বলছে, আমি শুনছি না ঠিক মতো। অর্ণব হেসে বলল। তাহলে বইয়ের দোষ নেই, সমস্যাটা মনোযোগে। বিনীতা একটু হাসলো, তারপর বইটা খুলে পাতা উল্টাতে উল্টাতে বলল, আপনি হঠাৎ এইদিকে? মেডিকেলের পড়াশোনায় এত ব্যস্ততা সামলে মানে লেক পারে ঘুরে বেড়ানোর সময় পান? না, আজ একটু সময় পেয়েছে, তো এদিক দিয়ে হাঁটতে হাঁটতে বাসায় ফিরছিলাম। কিন্তু আপনি এখানে কি করছেন? আসলে মাঝে মাঝে একা বসতে ভালো লাগে, বেশি ভিড় বা শোরগোল যখন অসহ্য লাগে এখানে এসে বসি। অর্ণব মাথা নাড়লো। হ্যাঁ, মাঝে মাঝে নিজেকে সময় দেওয়াটা দরকার, কিন্তু আপনাকে কেমন যেন বিষণ্ণ দেখাচ্ছে। সব ঠিক আছে?
বিনিতা প্রথমে কিছু বলল না, 1 সেকেন্ডের জন্য গভীরভাবে শ্বাস নিল, তারপর বলল, উফ, আপনারা ডক্টররা সবকিছু এত গভীরভাবে কেন নেন? সবসময় যেন কোনো না কোনো লক্ষ্য খুঁজতে থাকেন। কথাটা বলার পরই নিজের উত্তরের তীক্ষ্ণতা বুঝতে পারলো যেন। একটু অস্বস্তি নিয়ে চোখ নামিয়ে ফেললো। সরি, আসলে মানে আমি এইভাবে বলতে চাইনি। তারপর একটু গভীর শ্বাস নিয়ে বলল, কিছু না, আসলে মাঝে মধ্যে এমন হয়, মাথা ঠান্ডা করতে এইখানে চলে আসি। আপনি কি বিরক্ত হচ্ছেন? অর্ণব ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, যেন ওর মনের অস্থিরতাটা বুঝতে চাইছে। তারপর হালকা হেসে বলল, বিরক্ত? না না, বিরক্ত হচ্ছে না। ডাক্তার হিসেবে আমরা শুনতে অভ্যস্ত। তো যদি কখনো বলতে ইচ্ছে করে বলতে পারেন। বিনিতা একটু হাসলো। আপনার কি সবসময় ডাক্তারি ভাবনা মাথায় ঘোরে? অর্ণব হেসে মাথা নাড়ালো। তাই একটু একটু ঘোরে আর কি। বিনিতা কিছু বলল না। অর্ণব মৃদু হাসলো। ডাক্তারদের জন্য নীরবতা একটা লক্ষণ হতে পারে। বিনিতা চোখ ছোট করে তাকালো। আবার শুরু হলো। আপনাদের ব্রেইন আর একটু সাধারণভাবে চিন্তা করতে পারে না? পারে তো, কিন্তু তখন আমরা ডাক্তার থাকি না, সাধারণ মানুষ হয়ে যায়। কথাটা শুনে বিনিতা একটু থেমে গেল। তারপর প্রসঙ্গ পাল্টে হালকা গলায় বলল, আপনার সঙ্গে বারবার দেখা হয়ে যাচ্ছে, খেয়াল করেছেন? লেকের পাড়ে তখন মৃদু বাতাস বইছে, পানির উপর ছোট ছোট ঢেউ উঠছে। বিকেলের শেষ আলোটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে সন্ধ্যা আকাশে। অর্ণব এবার ভালো করে তাকালো বিনিতার দিকে। বাতাসে মেয়েটার চুলগুলো উড়ছে, চোখের কোণে কাজলের হালকা আঁচড়। ও এক দৃষ্টিতে তাকিয়ে আছে লেকের পানির দিকে। পার্কের ল্যাম্পপোস্ট গুলো জ্বলে উঠেছে, তার আলো এসে পড়ছে বিনিতার চুলের উপর। বিনিতার গায়ে একটা সাদা রঙের জামা, গলায় বেবি পিঙ্ক কালার স্কার্ফ ঝোলানো। সাদা রংটা যেন ওর স্নিগ্ধতাকে আরো বাড়িয়ে তুলছে। অর্ণব একটু ম্লান হাসলো, তারপর বলল, হুম, এটা কি কাকতালীয় নাকি অন্য কিছু? বিনিতা একটু হাসলো। ও বুঝতে পারছিল অর্ণব ওকে লক্ষ্য করছে, কিন্তু কেন? আপনার কি মনে হয়? বিনিতা নিচের দিকে তাকিয়ে স্কার্ফের কিনারাতে আঙুলে পেঁচাতে পেঁচাতে জিজ্ঞেস করলো। অর্ণব কিছু বলল না, বেঞ্চের সাথে হেলান দিয়ে আকাশের দিকে তাকালো। ওর চোখে মুখে ফুটে উঠেছে সারাদিনের ক্লান্তি। হয়তো কাকতালীয়ই। কিছুক্ষণ পর বলল অর্ণব, গলার স্বরে যেন একটু দ্বিধার আভাস। কয়েক মুহূর্ত ওরা দুজনেই চুপচাপ বসে লেকের পানির দিকে তাকিয়ে থাকলো। দূরে একটা পানকৌড়ি ডুব দিয়েছে পানিতে, মৃদু বাতাসের ছোঁয়ায় লেকের পানি কেঁপে উঠলো। নীরবতা ভেঙে বিনিতা হঠাৎ বলল, কবিতা শুনবেন? অর্ণব অবাক হলো। ওর চোখে দেখা দিল কৌতূহল। শুনতে পারি। বিনিতা ধীর গলায় আবৃত্তি করতে শুরু করলো। আমাকে খোঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি না কো। এক নক্ষত্রের নিচে তবু একই আলো, পৃথিবীর পাড়ে আমরা দুজনে আছি। পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, হয় নাকি? অর্ণব মুগ্ধ হয়ে শুনছিল। সন্ধ্যার আধো আধো আলোতে বিনিতার কণ্ঠ কেমন মায়াময় শোনাচ্ছে। বিনিতা কবিতা শেষ করলো। শেষের দিকে একটু ধীর হয়ে এলো ওর কণ্ঠ, যেন ও হারিয়ে গেছে কবিতার ভেতর। কিছুক্ষণ চুপ থাকার পর বিনিতা হাসলো। জীবনানন্দের কবিতায় একটা বিষণ্ণতার ছোঁয়া আছে, কেন যেন এই বিষণ্ণতাটা আমায় খুব টানে। অর্ণব তাকিয়ে রইল ওর দিকে, ওর চোখে তখনও মুগ্ধতার রেশ। বিনিতা এক মুহূর্ত তাকালো অর্ণবের দিকে, তারপর বলল, আপনি কবিতা পড়েন? অর্ণব হেসে বলল। পড়ি না, তবে আপনাকে শুনতে ভালো লাগছিল। বিনিতা হাসলো। কবিতার জগতে কি শুধুই বিষণ্ণতা? অর্ণব জিজ্ঞেস করলো। না, অনেক কিছু আছে, কখনো প্রেম, কখনো বৃষ্টি, কখনো নিঃসঙ্গতা। কবিতা তো আমাদের অনুভূতির গল্প বলে। অর্ণব মাথা নেড়ে বলল, তাহলে কবিতা শুধু শব্দের মালা নয়, অনুভূতি প্রকাশের ভাষা। হ্যাঁ। অর্ণব কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার সাথে আজকের এই ছোট্ট আলাপটা ভালো লেগেছে। বিনিতা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপরও চোখের কোণে একটি ছোট্ট মিষ্টি হাসি ফুটে উঠলো। কোনো উত্তর না দিয়ে স্কার্ফটা একটু ঠিক করে নিল। তারপর ওর কোলের উপর থাকা বন্ধ বইটা ব্যাগে ঢুকিয়ে গুছিয়ে নিতে নিতে বলল, তাহলে আসি, আবার দেখা হবে নিশ্চয়ই। অর্ণব এক মুহূর্ত চুপ থেকে বলল, নিশ্চয়ই, ভালো থাকবেন। বিনিতা একবার পিছনে ফিরে তাকিয়ে হালকা হাসলো, তারপর ধীর পায়ে হাঁটতে শুরু করলো।
বাতাসে ওর চুল এলোমেলো হয়ে গেছে। অর্ণব বসে রইল কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত লেকের পানিতে মিশে যাচ্ছিল সূর্যাস্তের শেষ আলো। বাসায় ফিরে অর্ণব নিজেকে বেশ অদ্ভুতভাবে আবিষ্কার করলো। সারাদিনের পরিহিত কাপড় এখনো ওর গায়ে। হাতের অ্যাপ্রনটা বিছানায় ছুঁড়ে ফেলে বিছানার পাশে থাকা সোফায় বসে খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলো। কিন্তু মন পড়ে আছে বিকালের সেই লেকের পাড়ে। কিভাবে যেন ওর মন পুরোপুরি বিনিতায় আটকে যাচ্ছে। সাফিন বাসায় ফিরেছে কি ফিরেনি তাও জানতে ইচ্ছে করছে না এই মুহূর্তে। লেকের পাড়ে কাটানো বিকেলের প্রতিটি মুহূর্ত যেন মনে ফিরে আসছে বারবার। বিকেলের স্নিগ্ধ আলো, লেকের শান্ত পানি আর বিনিতার কণ্ঠস্বর। কবিতা আবৃত্তির সময় যখন ওর রেশমের মতো চুল উড়ে আসছিল অর্ণবের চোখে মুখে, কবিতার মধ্যে ডুবে থাকা বিনিতা খেয়াল করেনি সে সময় ওর গভীর চোখ দুটো সবকিছু মিলেমিশে এক অদ্ভুত আবেশ তৈরি করেছে ওর মনে। অর্ণব উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ালো। দেখলো রাতের আলো ঝলমলে ব্যস্ত নগরী। মানুষ চলছে তো চলছে, কারো যেন থামবার ফুসরত নেই। তার মাঝে অর্ণব আটকে আছে শেষ বিকেলে দেখা সেই কাজল কালো চোখ দুটোতে আর ওই মোহবিষ্ট কণ্ঠস্বরে। বিনিতাকে যেদিন প্রথম দেখেছিল অর্ণব, সেদিনও এমনই এক শেষ বিকেল ছিল। সেদিনও কাজলের আঁচল ছিল ওই চোখ দুটোতে, পরনে ছিল বেগুনি শাড়ি, অবিন্যস্ত চুলগুলো ছিল বেনুনিতে গাঁথা। অর্ণবের চোখ আটকে গিয়েছিল ওর দিকে। সাদামাটা সাজ, এক অদ্ভুত সারল্য মাখা ছিল ওর চোখে মুখে। সেদিন ওদের কোনো কথা হয়নি, কিন্তু অর্ণবের মনে হয়েছিল এমন নিরাসক্ত গভীর চোখ ও আগে কখনো দেখেনি। কি আছে ওই চোখ দুটোতে? সেদিনই ওর মনে হয়েছিল মেয়েটা যেন অন্যরকম। আজ এতদিন পর আবার সেই বিকেল, সেই চোখ, সব যেন নতুন করে ফিরে এলো। হঠাৎই নিজের ভাবনার মধ্যে খেয়াল হলো ওর। আমি কি মেয়েটার কথা বেশি ভাবছি না? নিজের প্রশ্নে নিজেই থমকে গেল ছেলেটা। একটা অদ্ভুত অস্বস্তি ছড়িয়ে পড়লো পুরো মন জুড়ে। এটাই কি প্রথম ভালো লাগার অনুভূতি? নয়তো এতদিন ধরে চেনা শহরের রাত আজ হঠাৎ করে এত অচেনা লাগছে কেন? অর্ণব ফিরে এসে বিছানায় শুয়ে চোখ বন্ধ করলো। বেনিতার হাসিটা আবার চোখের সামনে ভেসে উঠেছে। শেষ বিকেলের মায়াময় আলোতে মোড়ানো সেই হাসিটা অর্ণবের ভেতরে এক অদ্ভুত অনুভূতি তৈরি করলো বোধহয়। তবে সেই অনুভূতিটাও পুরোপুরি ধরতে পারলো না, বা হয়তো ধরতে চাইলো না। অর্ণব কিছুক্ষণ চুপচাপ শুয়ে রইলো। চোখ বন্ধ করে শুয়ে থাকতে এক এক করে অনেক কিছু মনে এলো। একের পর এক চিন্তা, স্মৃতি, অনুভূতি মিশে যেতে যেতে অর্ণবের মনে এলো হঠাৎ আবার দেখা হবে নিশ্চয়ই। বেনিতা হলে ফিরে চুপচাপ ব্যাগটা টেবিলের এক পাশে রেখে বারান্দায় এসে দাঁড়িয়েছে। রেমি আপু গতকাল ফিরেছে, এখন রুমে নেই। টিমটিমে বাতাসে বারান্দার সামনের গাছটার পাতাগুলো নড়ছে। বাইরে রাতের শহর একদম নির্লিপ্ত। গাড়ির হেডলাইট, দূরে বিল্ডিং এর আলো, সবকিছুই যেন খুব চেনা। আকাশে ফিকে চাঁদ উঠেছে। কিছুক্ষণ চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। লেকের পাড়ের মুহূর্তগুলো ভেসে উঠলো ওর মনে। অর্ণবের কথা আর ওর চোখের গাঢ় বাদামি মণিজোড়া। অর্ণবের কথা বলার ধরনটা খুবই সাধারণ, কিন্তু ঠিক কোথায় যেন একটা মৃদু স্পর্শ করে যায়। নিজের ভিতরে কোথাও একটা অদ্ভুত অনুভূতি টের পাচ্ছে বিনিতা। সেটা কি ঠিক ধরতে পারছে না, শুধু মনে হচ্ছে আজকের বিকেলটা অন্যরকম ছিল। অর্ণব মানুষটা বেশ আন্তরিক। আজকাল কে এত মন দিয়ে কারো কথা শোনে? নিজ মনে বলল। কবিতা আবৃত্তি করার সময় ও অর্ণবের চোখে যে নিবিড় মনোযোগ দেখেছে, সেটা এখনো চোখের সামনে ভাসছে। বিশেষ করে অর্ণব যখন বলেছিল আজকের ছোট্ট আলাপটা ভালো লেগেছে, সেই সহজ অকপট স্বীকারোক্তি ওর মনে অদ্ভুত একটা ছাপ ফেলেছে। নিজের ভাবনা বুঝতে পেরে ও যেন একটু থমকে গেল। এসব কি ভাবছে ও? একটা গভীর ভাবনার ভাঁজ পড়লো কপালে। আমি কি একটু বেশি ভাবছি না? তারপর ধীরে ধীরে মাথা ঝাঁকালো, যেন নিজেকে বাস্তবতায় ফিরিয়ে আনছে। না, এত বেশি ভাবা ঠিক না। কিন্তু কিছু ভাবনাকে এত সহজেই ধরে রাখা যায়? হেমন্তের পর শীত ঋতু পেরিয়ে বসন্তকাল আসি আসি করছে। বটতলায় বসে গিটারে টুংটাং শব্দ করছে রাহাত। একটা সুর তোলার চেষ্টা করছে কিছুক্ষণ থেকে। রূপন্তী মুখ বাঁকিয়ে বলল, রাহাত, কি করছিস? মনে হচ্ছে গিটার না পেঁপে কাটছিস। রাহাত চোখ ছোট করে তাকালো রূপন্তীর দিকে। চুপ করে থাক, বেশি কথা বলিস না। সুরটা একদম ঠিক মতন তুলতে দে, তারপর তো সমস্যা জমা দিচ্ছি। তুহিন বিরস মুখে বলল, এই তোরা ঝামলা পরে কর, আগে সুরটা তোল দেখি। রাহাত গম্ভীর মুখে আবারও গিটারে আঙুল রাখলো।
কয়েকবার টুংটাং শব্দের পর অবশেষে সুরটা মিলেছে। রাহাত মাথা ঝাঁকিয়ে বলল, হু হয়েছে দেখলি, এখন রেডি হ, বটতলায় আজকে কনসার্ট হবে। বিনিতা হেসে বলল। এবার তাহলে গান ধর, দেখি কনসার্ট কেমন জমে। রূপন্তী গলা খাকারি দিয়ে বলল। সবাই চুপ, আমি শুরু করছি। রাহাত সুর তোলার সঙ্গে সঙ্গে রূপন্তী গাইতে শুরু করলো। তুহিন ছন্দে তাল দিতে দিতে বলে উঠল, কিন্তু পাখি হয়ে উড়তে গিয়ে যদি গাছের ডালে আটকে যাস, তখন কিন্তু আমাদের ডাকিস না। ওর কথায় সবাই একসাথে হেসে উঠল। হাসির মাঝে মিথিলা ফোড়ন কাটলো।